আমার আজকে যে টপিকটি একটু দীর্ঘ। উপমহাদেশে মুসলমানদের যে রাষ্ট্র সাধনা, তার সফলতা ব্যর্থতা নিয়ে কিছু বিষয় আলোকপাত করার চেষ্টা করব। শুরুতেই বলে রাখা ভালো যে সফলতা ব্যর্থতা এটা আসলে আপেক্ষিক বিষয়, কারণ আপনি মানদণ্ড কিভাবে সেট করতেছেন সেভাবে আসলে সফলতা ব্যর্থতা নির্ণয় হবে। আপনি যদি মানদণ্ড নির্ধারণ করেন হচ্ছে 90, তাহলে 75 পেলে আপনি বলবেন যে হচ্ছে আপনি ফেইল, আপনি ব্যর্থ। আর যদি আপনি মানদণ্ড নির্ধারণ করেন হচ্ছে 60 অথবা 50, তাহলে 55 অথবা 65 পেলে আপনি মনে করবেন আপনি সফল। কাজেই সফলতা ব্যর্থতা আপেক্ষিক বিষয়। আপনি কিভাবে মানদণ্ড সেট করতেছেন সেভাবে আসলে সফলতা ব্যর্থতার বিষয়টা নিশ্চিত হবে এবং নির্ণয় হবে। ইসলামী মুসলমানদের যে রাষ্ট্র সাধনা, সেই রাষ্ট্র সাধনার ক্ষেত্রেও আমরা দেখি যে সর্বোচ্চ মানদণ্ড যেমন আছে, তেমনিভাবে সর্বনিম্ন মানদণ্ডও আছে। সর্বোচ্চ মানদণ্ড এবং সর্বনিম্ন মানদণ্ড দুটোইকে সামনে রেখে যদি আমরা চিন্তা করি, তাহলে আসলে আমরা ইসলামী ইতিহাস এবং মুসলমানদের যে রাষ্ট্র সাধনা সেটাকে আমরা ভালোভাবে ধরতে পারবো। পবিত্র কোরআনের একটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। অর্থাৎ আমাদের দায়িত্ব ততটুকুই যতটুকু আমাদের সাধ্য। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এটাকে অন্যভাবে বলেছেন, আল আমরু ইদা দাকা ইত্তাসা ওয়া ইদা ইত্তাসা দাকা। এর মানে হচ্ছে যখন পরিস্থিতি জটিল আকার ধারণ করবে তখন মানদণ্ড একটু নিচে নামায় দেওয়া হবে। ওয়া ইদা ইত্তাসা দাকা, যখন পরিস্থিতি অনুকূল আসবে তখন আমরা মানদণ্ডটাকে একটু উপরে উঠাই দিব। ইসলামে আসলে নানান রকমের ফ্লেক্সিবিলিটি আছে। যদি ফ্লেক্সিবিলিটি না থাকতো তাহলে দেখা যেত হচ্ছে যে ইসলাম সূচনার আরবের বাইরে এটা প্রসার ঘটতো না এবং 100 বছরের মধ্যে এটা বিলীন হয়ে যেত। ইসলামের একটা শক্তির জায়গা হচ্ছে যে সে নানান স্থানে নানান জায়গায় সে ফ্লেক্সিবল করতে পারে এবং নিজেকে আধিপত্যের সাথে ফ্লেক্সিবল করতে পারে। অনেক কিছুই আসলে ফ্লেক্সিবিলিটি গুণ অনেকের মধ্যে থাকতে পারে, অনেক মতাদর্শের মধ্যে থাকতে পারে, কিন্তু নিজস্ব আদর্শ ধরে রেখে ফ্লেক্সিবিলিটি, এটা আই থিঙ্ক ইসলাম যেভাবে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করতে পেরেছে সেটা অন্য কোনো আদর্শ এবং অন্য কোনো চিন্তার মধ্যে খুবই কম পাওয়া যায়। এখন আমাদের যে রাষ্ট্র সাধনা আমাদের সর্বোচ্চ মানদণ্ড হচ্ছে খেলাফত, যেটা খেলাফতের রাশেদা আমরা বলি। এখন এখানে কিছু প্রশ্ন আসবে। প্রশ্ন হচ্ছে যে খেলাফতের রাশেদার মধ্যে তো শাসক বাছাই, শাসক অপসারণ এবং বহুদলীয় অংশগ্রহণের সুযোগ কম বা সীমিত। কিন্তু আমার কাছে মনে হয় যে এই প্রশ্ন এবং যে এই সংশয়, এটা তখনই সম্ভব যখন আমরা গণতন্ত্রকে হচ্ছে সর্বোচ্চ মানদণ্ড ধরে নেব। যদি কেউ গণতন্ত্রকে সর্বোচ্চ মানদণ্ড ধরে নেয়, তার পক্ষেই বলা সম্ভব যে খেলাফত রাশেদা সর্বোচ্চ শাসন ব্যবস্থা সর্বোচ্চ মানদণ্ড হতে পারে না। খেলাফত রাশেদার মধ্যে একদলীয় ব্যবস্থা ছিল, কিন্তু এখানে বহু মতকে স্থান দেওয়া হয়েছিল এবং সবার পলিটিক্যাল পার্টিসিপেশনের সুযোগ ছিল। সবাই মত এবং দ্বিমত প্রকাশ করতে পারতেন। একটা রাজনৈতিক ব্যবস্থায় যদি বিভিন্ন রকমের মতকে একই সাথে সুযোগ দেওয়া যায়, এর থেকে শ্রেষ্ঠ রাজনৈতিক ব্যবস্থা আপনি আসলে কোথায় পাবেন? আমরা যদি গণতন্ত্রের কথাই বলি, আমরা যদি আমেরিকাকে হচ্ছে যে মডেল হিসেবে ধরে নিই, তাহলে আমেরিকা গত 100 বছরে যে পরিমাণ গণহত্যা চালাইছে, যে পরিমাণ মানুষ হত্যা করছে, এটার তো আসলে পৃথিবীর ইতিহাসের নজির পাওয়া খুবই দুষ্কর। এবং পাশাপাশি বর্তমানেও বহুদলীয় ব্যবস্থাও গণতন্ত্রের মধ্যেও, গণতন্ত্রের তো অনেকগুলো মডেল আছে, বহুদলীয় ব্যবস্থাও মাঝে মাঝে অকার্যকর হয়ে যেতে পারে। যেমন আমেরিকায় ধরেন কথার কথা এখন যে দুইটা দল, আপনার ডেমোক্র্যাট অ্যান্ড আপনার রিপাবলিক, তারা কিন্তু উভয় দলই হচ্ছে যে আপনার ইসরায়েলকে সমর্থন করতেছে। একটা ঘৃণ্য একটা বিষয় গণহত্যা, এটাকে তারা সমর্থন করতেছে। সো বহুদলীয় শাসন ব্যবস্থাকে আমরা যতটা শ্রেষ্ঠ মনে করি, এটা আসলে ততটা শ্রেষ্ঠ না। এটার মধ্যেও নানা রকমের জটিলতা এবং নানান রকমের প্রশ্ন অবকাশ আছে। আচ্ছা, এরপরে খেলাফতে রাশেদার পরের যে শাসন আমল, সেই শাসন আমল নিয়ে অনেক আপত্তি আছে, অনেক প্রশ্ন আছে। উলামাদের মধ্যে, উলামা ট্রেডিশনের মধ্যে আছে, আমরা বাইরে গেলাম না, উলামা ট্রেডিশনের মধ্যে আছে। আমরা যদি জুয়াইনি, মাওয়ারদি এবং হচ্ছে যে আপনার ইমাম নওয়ি, ইমাম গাজ্জালি, ইবনে খালদুন, ওনাদের আলোচনাগুলো যদি দেখি, সবাই আসলে খেলাফত রাশেদার পরবর্তী যে মুসলমানদের শাসন ব্যবস্থা, সেটা নিয়ে অনেকের মধ্যেই নানান রকমের প্রশ্ন, সীমাবদ্ধতা ইত্যাদির কথা সবাই উল্লেখ করেছেন। কিন্তু একটা বিষয় মনে রাখা জরুরি যে উসমানী খেলাফত পর্যন্ত মুসলমানরা যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থাটা পরিচালনা করেছিল, সেই শাসন ব্যবস্থা অন্তত দুটি সেন্ট্রাল উদ্দেশ্যকে সার্ভ করতে পেরেছিল। এক হচ্ছে সমস্ত মুসলমানদের প্রতিনিধিত্ব করার চেষ্টা করতো এবং একই সাথে সমস্ত মুসলমানকে প্রটেক্ট করার চেষ্টা করতো। ধরেন কথার কথা, উসমানী খেলাফত যদিও ভারতবর্ষে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না, ইন্দোনেশিয়া তার কোনো নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু আপনি যদি হচ্ছে যে ওই সময়ের অর্থাৎ
গত শতকের শুরুর দিকে অথবা তার আগের আপনি লিটারেচার পড়েন, তাহলে দেখবেন যে হচ্ছে উসমানী খেলাফতের সাথে বাংলা অঞ্চলের খুব ক্লোজ কানেকশন ছিল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার ক্ষেত্রে একই কথা, যদিও সেখানে তাদের শাসনতান্ত্রিক নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু তারা একরকম হচ্ছে পলিটিক্যাল একটা অন্তর্ভুক্তির মধ্যে এবং পলিটিক্যাল একটা বলয়ের মধ্যে বাস করত। কাজেই খেলাফতে রাশেদা পরবর্তী যে খেলাফত, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা যদি শরহে আকায়েদের কথা ধরি, শরহে আকায়েদের মধ্যেও বিষয়টা উল্লেখ আছে যে পরবর্তী শাসনটাকে যদিও খেলাফত বলা যাবে কিনা সেটা নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে, কিন্তু উলামায়ে কেরামের সামগ্রিক মত হচ্ছে এটাকে খেলাফত বলা যাবে, কারণ এটা হচ্ছে এই সেন্ট্রাল দুইটা বিষয় আসলে পূর্ণ করেছে। আচ্ছা, এরপরে খেলাফতে এখন বর্তমানে প্রশ্ন হলো যে আমরা তো এখন ভারত উপমহাদেশে, আমরা যদি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটা রাষ্ট্রকে হিসাব করি, বাকি রাষ্ট্রগুলোতে গেলে হচ্ছে একটু জটিল হয়ে যাবে, এই তিনটা রাষ্ট্রকে যদি বিচার করি তাহলে এই তিনটা রাষ্ট্রে আমরা খেলাফতের কল্পনা করতেছি না, বা খেলাফতকে রাষ্ট্র ব্যবস্থা হিসাবে আমরা আপাতত ভাবতেছি না। এখন আমরা কি খেলাফত ছাড়া অন্য কোনো বিকল্প রাষ্ট্রের কথা ভাবতে পারি কিনা? আমরা জানি যে হচ্ছে যে আপনারা যদি হিজবুত তাহরিরের তত্ত্ব দেখেন, তাহলে হিজবুত তাহরির কিন্তু বলে হচ্ছে যে খেলাফত ছাড়া অন্য কোনো মডেল ফলো করা যাবে না। এখন এটার জটিলতা হচ্ছে, আমরা যদি আমাদের তুরাত এবং আমাদের ট্রেডিশনের দিকে তাকাই, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার মিনহাজুন নবুওয়া এই কিতাবে লেখেন যে খেলাফত যদি সম্ভব হয় তাহলে প্রতিষ্ঠা করা হবে, যদি সম্ভব না হয় তাহলে আমরা বিকল্প কিছুর কথা ভাববো। যারা সম্ভব না হওয়া সত্ত্বেও খেলাফতের উপর জোর দেয় তাদের মধ্যে খারিজি এবং মুআতাজিলা প্রবণতা বিদ্যমান, এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা। এখন যেহেতু আমরা খেলাফতের বিকল্প কিছুর কথা ভাবতেছি, তাহলে বিকল্প আসলে ঠিক কেমন হইতে পারে, কি হইতে পারে? এখানে একটা পয়েন্ট যোগ করি, সেটা হচ্ছে যে ইসলামী হিস্ট্রির মধ্যে ইমারাত নামে আমরা একটা ব্যবস্থা পাই, যে ব্যবস্থাটা খেলাফতের মধ্যে সেন্ট্রাল ছিল না, আঞ্চলিক ছিল, কিন্তু এই ব্যবস্থাটাকেও আসলে উলামায়ে কেরাম, আপনি ইমাম জুওয়াইনির কথা বলেন, ইমাম নওয়ীর কথা বলেন, তারা এটাকেও আসলে বৈধতা দিচ্ছেন। পরবর্তীতে সবাই আসলে সব ফিকহি মাযহাব আসলে এই বৈধতাটা দিচ্ছে। এখন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের যদি আপনি মুসলমানদের যে রাষ্ট্র চিন্তা, মুসলমানদের যে রাষ্ট্র কল্পনা সেখানে যদি বিচার করেন, তাহলে আফগানিস্তানের কথা আমি সংক্ষিপ্তভাবে শেষ করতে পারি। আফগানিস্তান হচ্ছে প্রি মডার্ন যুগের একটা ইমারতের কথা চিন্তা করছে। এখন সেখানেও আসলে একই রকম প্রশ্ন আসবে, যেটা আমরা খেলাফতের রাশেদার সময় আমরা উল্লেখ করেছি, যে শাসক বাছাই কিভাবে হবে, শাসক অপসারণ কিভাবে ঘটবে এবং বহুদলীয় মতামতকে কিভাবে স্থান দেওয়া হবে, এই প্রশ্নগুলো আসলে ছিল। কিন্তু এইটা আসলে ইসলামিক সিভিলাইজেশনের একটা বড় প্রবলেম হচ্ছে যে এটা একটা বড় প্রবলেম, যে কনস্টিটিউশনাল ক্রাইসিস। আমরা যদি হচ্ছে গ্রিকো খ্রিস্টান যে সিভিলাইজেশন, সেটার প্রবলেমটা ছিল কোনটা আইন, আমরা আইন কীভাবে বানাবো, এইটা হচ্ছে গ্রিকো খ্রিস্টান সিভিলাইজেশনের একটা সেন্ট্রাল কোশ্চেন। কিন্তু মুসলিম সিভিলাইজেশনের যেই কোশ্চেনটাকে আমরা আসলে খেলাফতের রাশেদার পরে সলভ করতে পারি নাই, সেই কোশ্চেনটা হচ্ছে যে আমরা কিভাবে শাসক বাছাই করব, কিভাবে হচ্ছে যে শাসককে আমরা হটাবো যদি সে স্বৈরাচার হয়ে ওঠে, এবং আমরা কিভাবে বহুদলীয় মতামতকে অ্যাকোমোডেট করব। এই বিষয়গুলো আসলে একটা জটিলতা, এবং আফগানিস্তানে আসলে এই জটিলতাগুলো তারা একভাবে সমাধান করতে চেষ্টা করছেন, এবং ইসলামী ট্র্যাডিশনের মধ্যে বিভিন্ন রকমের প্রস্তাবনা আছে, কিন্তু আসলে এটাকে কিভাবে ফর্মাল ওয়েতে তারা এটাকে হাজির করবেন সেটা এখনও স্পষ্ট না, এখনও দানা বাঁধতেছে আর কি। এখন পাকিস্তান এবং বাংলাদেশের কথা যদি বলি, পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে যখন পাকিস্তান হইল শুরুতে 47-এর পরে, তখন মাওলানা মওদুদির যে হাকিমিয়াত তত্ত্ব, এই তত্ত্বটা ব্যাপকভাবে গৃহীত হইল। হাকিমিয়াত তত্ত্বর মানে হচ্ছে, হাকিমিয়াত তত্ত্বটা হচ্ছে একরকম হচ্ছে সভরেন্টি, গ্রিকো খ্রিস্টান সিভিলাইজেশনের যে আপনার সভরেন্টি তত্ত্ব, এটার একটা বিকল্প মাওলানা মওদুদি ভাবার চেষ্টা করেছেন। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে মাওলানা মওদুদি কেন হাকিমিয়াত তত্ত্বের কথা বললেন, কেন আলেমরা হচ্ছে যে একটু ভিন্নভাবে কল্পনা করলেন। কিন্তু পরবর্তীতে যখন পাকিস্তান রাষ্ট্রের সংবিধানের প্রণয়নের প্রশ্ন আসে, তখন সর্বদিরা আলেমরা মাওলানা মওদুদির একরকম হচ্ছে যে উৎসাহে তারা হচ্ছে হাকিমিয়াতকে তারা গ্রহণ করে নেন। কিন্তু পাকিস্তান যে সংবিধান, সেই সংবিধানের যে হাকিমিয়াত, সেইটা একরকমের হচ্ছে যে পার্শিয়াল হাকিমিয়াত। কারণ মাওলানা মওদুদি একই সাথে হাকিমিয়াত বলতে সভরেন্টির ইস্যুকে সলভ করতে চাচ্ছিলেন, এবং একই সাথে ইসলামী আইন কীভাবে বাস্তবায়ন করা হবে, অর্থাৎ রাষ্ট্রের মধ্যে সোর্স অফ ল একমাত্র ইসলাম থাকবে, এই দুইটা বিষয় ছিল। কিন্তু পাকিস্তান রাষ্ট্রে বা পাকিস্তান সংবিধানে, যেটা সর্বদলীয় ওলামাদের মাধ্যমে গৃহীত হয়েছে, সেখানে আসলে সোর্স অফ ল হিসাবে শরিয়াকে প্রতিষ্ঠা করা যায়নি, বা তারা কল্পনা করেছেন হচ্ছে যে আমরা সভরেন্টির ইস্যুটাকে সলভ করি, ডেমোক্রেসি থাকবে। পাকিস্তানের যে হচ্ছে আপনার সংবিধানের এই পার্টটাকে বলে হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। সো এইখানে হচ্ছে যে
পার্শিয়ালি হাকিমিয়াতটা আসছে, হাকিমিয়াতকে সামগ্রিকভাবে আসলে অ্যাকোমোডেট করা যায়নি, এবং তারা ডেমোক্রেসি পার্শিয়াল হাকিমিয়াত নিয়েই আলেমরা, তৎকালীন আলেমরা, সর্বদলীয় আলেমরা, তারা পাকিস্তানকে একটা ইসলামী রাষ্ট্র হিসাবে গ্রহণ করে নিয়েছেন। পাকিস্তানের বিতর্কটা এখানেই শেষ। বাংলাদেশে পরবর্তীতে যখন পাকিস্তান আমল ছিল, পূর্ব পাকিস্তান আমল ছিল, তখন আওয়ামী লীগ আসলে হাকিমিয়াতকে একভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। আমরা আওয়ামী লীগের মধ্যে দেখব যে তারা কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না, এই কথা আমরা বারবার আওয়ামী লীগের ইশতেহারে দেখব। মুক্তিযুদ্ধের পরেও তারা এই কথাটা বলেছে, কিন্তু তারা একই সাথে হচ্ছে ধর্মনিরপেক্ষতাকেও ইনক্লুড করেছে। জিয়ার আমলে, জিয়া যখন আসলেন, তখন তিনি পাকিস্তানের সংবিধানের যে পার্শিয়াল হাকিমিয়াত, সেটাকে তিনি নতুন করে রিইমাজিন করার চেষ্টা করলেন, এবং এক্ষেত্রে নানান গ্রুপের, বাংলাদেশি নানান ফ্রন্টের আসলে ভূমিকা ছিল। আলেমদের দিক থেকে হাফিজি হুজুর এবং খতিব সিদ্দিক সাহেবের একটা বড় ভূমিকা ছিল, তারা সংবিধানের ক্ষেত্রে পুশ করার চেষ্টা করেছেন, এবং একই সাথে মুসলিম লীগের আবুল মনসুর আহমদ সাহেবদের যে ধারা, সেটাও আসলে একরকমের তত্ত্ব পুশ করার চেষ্টা করেছে। সো এই সামগ্রিক প্রচেষ্টার একটা অংশ হিসেবে জিয়াউর রহমান সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করলেন। একই সাথে হচ্ছে যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই বিষয়টাকে তারা যুক্ত করলেন। এবং বিএনপি আরেকটা নতুন একটা তত্ত্ব সামনে আনলো, সেটা হচ্ছে যে আমরা প্রি মডার্ন যুগের কোডিফাইড লকে শরিয়া হিসাবে কল্পনা করব না, আমরা হচ্ছে যে ধর্মীয় মূল্যবোধের বাস্তবায়ন করব, বা ইসলামী মূল্যবোধের কথা তারা বলল, যেটা বর্তমানে হচ্ছে যে আরব বিশ্বসহ অনেক দেশেই তারা এই মডেলটা ফলো করার চেষ্টা করে, যে আমরা সরাসরি লটাকে ফলো করতে পারবো না, কিন্তু মাকাসিদ এবং হচ্ছে যে রয়্যাল যে লয়ের যে এথিক্স আছে সেগুলো আমরা ফলো করতে চেষ্টা করব। বাংলাদেশে তাহলে হচ্ছে যে একদিকে আওয়ামী লীগ বলতেছে হচ্ছে যে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না, কোরআন কোড, এবং একই সাথে তারা ধর্মনিরপেক্ষতার কথা বলতেছে। বিএনপি হচ্ছে পার্শিয়াল হাকিমিয়াতটাকে একটা নতুনভাবে রিইমেজিন করার চেষ্টা করেছে, পাশাপাশি হচ্ছে যে তারা শরিয়ার একটা নতুন বিকল্প হিসেবে অথবা নতুন কল্পনা হিসেবে তারা ধর্মীয় মূল্যবোধের কথাও তারা আনতেছে। কাজেই এই পুরো আলোচনাটার মধ্যে অনেকেই মনে করেন যে হচ্ছে শরিয়ার আলোচনা চালু ছিল না, অথবা হাকিমিয়াতের আলোচনা বাংলাদেশ এবং পাকিস্তানে চালু ছিল না, এটা কিন্তু ভুল। বিভিন্ন ফর্মে বিভিন্নভাবে হাকিমিয়ার আলোচনা অথবা শরিয়ার আলোচনা চালু ছিল, এক একজন এক একভাবে কল্পনা করে নিয়েছেন। এবং আমরা যদি পাকিস্তানের প্রথম যে সংবিধানটা, যেটা সর্বদলীয় আলেমদের মাধ্যমে সেটা প্রমোটেড এবং হচ্ছে সাপোর্টেড, সেটার মধ্যে আমরা দেখব হচ্ছে যে ডেমোক্রেসিও আছে, পাশাপাশি হচ্ছে যে পার্শিয়াল হাকিমিয়াতও আছে। এবং জিয়ার আমলে আমরা দেখব যেটার মধ্যে আলেমদের একটা ইনফ্লুয়েন্স ছিল, এবং জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামপন্থী দলগুলোরও একটা ইনফ্লুয়েন্স ছিল, সেখানেও আমরা দেখব যে হচ্ছে আপনার হাকিমিয়াত অথবা শরিয়ার এক রকমের একটা ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করেছেন। এখন এর বাইরে গিয়ে থানভীর রহমতুল্লাহ আলাইহি একটু ভিন্নভাবে ভাবার চেষ্টা করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। অর্থাৎ মাওলানা মওদুদী যখন হাকিমিয়াতের কথা বলতেছেন যে একটা রাষ্ট্রের লেজিটিমেসি এবং সভারেন্টি, এটা আমরা হাকিমিয়াত কোশ্চেন দিয়ে ডিল করব, মাওলানা মওদুদী আশরাফ থানভীর রহমতুল্লাহ আলাইহি তিনি ট্র্যাডিশনাল ফিকহের মধ্য দিয়ে বিষয়টাকে ডিল করার চেষ্টা করেছেন। তার মতে কেউ যদি মুসলমান হয়, অর্থাৎ শাসক শ্রেণী যদি মুসলমান হয়, কুফরি না করে, তাহলে তাদের রাষ্ট্রটাই একটা মুসলিম রাষ্ট্র অথবা ইসলামী রাষ্ট্র। অর্থাৎ মাওলানা মওদুদীর মানদণ্ডটা অনেক উপরে, আশরাফ থানভীর মানদণ্ডটা অনেক নিচে। কিন্তু হাকিমিয়াতের বেশ কিছু সুবিধা আছে এবং অসুবিধার দিক আছে। মাওলানা আশরাফ থানভীর মানদণ্ডটা আমরা দেখতেছি একটু নিচে, যার মধ্যে সবাইকেই একরকম ঢুকায় ফেলা যায়। আর মাওলানা মওদুদীর মানদণ্ডটা হচ্ছে একটু উপরের, এবং উপরের মানদণ্ডের সুবিধাও আছে অসুবিধাও আছে। আমি এখন সুবিধা অসুবিধার দিকগুলো বলবো। হাকিমিয়াতের সুবিধার দিক হচ্ছে যে গ্রিকো খ্রিস্টান সিভিলাইজেশনের মধ্যে আপনার সভারেন্টির যে তর্ক, সেটাকে একভাবে সমাধান করার চেষ্টা করা যায় হাকিমিয়াতের মাধ্যমে, এবং একই সাথে ধর্মহীনতা, ধর্মবিদ্বেষ, ইসলাম ফোবিয়ার যে প্রবলেম, সেটাকেও একরকমের সমাধান করা যায়। এবং একই সাথে হচ্ছে যে আপনি ধর্মকে কিভাবে ডিফাইন করবেন, মানে কোন অংশটুকু ধর্ম আর কোন অংশটুকু ধর্ম না, কোন অংশটুকু পলিটিক্যাল, কোন অংশটা হচ্ছে রিলিজিয়াস, কোন অংশটা হচ্ছে যে রাষ্ট্রীয় বিষয়, আর কোন অংশটা হচ্ছে যে ধর্মীয় বিষয়, সেটা রক্ষা করতে হবে। এইখানে একটা নতুন রকমের একটা মানে জটিলতা তৈরি হয়, যেটা হাকিমিয়াত একভাবে সমাধান করার চেষ্টা করে। এবং একই সাথে পাবলিক প্রাইভেট তর্ক, ধরুন আপনার মসজিদ কি আসলে পাবলিক প্রপার্টি নাকি প্রাইভেট প্রপার্টি? বাংলাদেশে এটা ধরনের কথার কথা হচ্ছে কাইন্ড অফ প্রাইভেট প্রপার্টি হিসেবে দেখা হয়, কিন্তু মালয়েশিয়ায় ধরনের কথা হচ্ছে যে মসজিদগুলো রাষ্ট্রীয় অনুমতি ছাড়া মসজিদ বানানো যায় না, এবং মসজিদগুলো হচ্ছে ফান্ডেড বাই স্টেট।
মসজিদের ইমাম এবং হচ্ছে যে আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটা রাষ্ট্র সেটাকে ফান্ড করে, কারণ তারা এটাকে পাবলিক ফ্যাসিলিটি হিসাবে দেখে। সুতরাং ধর্মের যে তর্ক, এটা নিছক ধর্মীয় বিষয় না, নিছক শরিয়ার বিষয় না, এটা আসলে মানুষের অধিকারের প্রশ্ন। কারণ আপনাকে যদি ধর্মীয় বানিয়ে দেওয়া যায় তাহলে আপনি রাষ্ট্রে অনেক ফ্যাসিলিটিস পাবেন না। আবার ধর্মকে রাষ্ট্র কিভাবে গ্রহণ করবে সেই প্রশ্নটা যদি সমাধান না করা যায় তাহলে হচ্ছে যে রাষ্ট্র থেকে আপনাকে বের করে দেওয়া যাবে। এরকম বেশ কিছু জটিলতা আছে। কিন্তু হাকিমিয়াতের বেশ কিছু হাকিমিয়াত তত্ত্ব, যেটা হচ্ছে যে মাওলানা মওদুদী সহ পরবর্তীরা যারা ইমাজিন করেছেন, সেখানে কিছু জটিলতাও আছে। প্রথম কথা হচ্ছে যে পূর্ণ হাকিমিয়াত নাই, কথার কথা। আমরা পাকিস্তান এবং বাংলাদেশে দেখি হচ্ছে যে কখনোই আমরা পূর্ণ হাকিমিয়াত দেখতে পাই না। তাইলে কি এগুলো অনিসলামিক রাষ্ট্র, এগুলো কি অমুসলিম রাষ্ট্র, এগুলোকে কি আমরা মুসলিম রাষ্ট্র বলতে পারবো না? এটা একটা জটিলতা সৃষ্টি হয়। আমরা ফিকহি অবস্থানের মধ্যে যে ফ্লেক্সিবিলিটিটা দেখি সেটা হাকিমিয়াতের মধ্যে নাই। পাশাপাশি হচ্ছে হাকিমিয়াত হচ্ছে আইন কি হবে এই কোশ্চেনটা মোটামুটি সলভ করা যায়, আমরা ধরে নিলাম সলভ করা যায়। কিন্তু শাসক কিভাবে নির্বাচিত হবে এবং বহুদলকে কিভাবে হচ্ছে যে অ্যাকোমোডেট করা হবে সেটা নিছক হাকিমিয়াত কোশ্চেনের মধ্যে দিয়ে সলভ করা কঠিন। যে কারণে আমরা দেখব যে পাকিস্তান সংবিধানে আপনার হাকিমিয়াতের পাশাপাশি আপনার ডেমোক্রেসিকেও তারা রাখছেন। এবং একই সাথে হচ্ছে যে আপনি যে শরিয়াকে আইন হিসাবে কল্পনা করেন, যেটা হচ্ছে যে একরকম কলোনিয়াল রিকনস্ট্রাকশন, সেটাতেও আসলে বেশ কিছু জটিলতা আছে। এবং পাশাপাশি ধর্মীয় যে ইসলামী যে দলগুলো আছে, ইসলামী দলগুলো অনেকের মধ্যে এই প্রবণতা আছে যে তারা বায়াত গ্রহণ করে, এবং বায়াত গ্রহণ করে তারাই একমাত্র সহি ইসলাম, সহি মুসলমান, এই জাতীয় একটা প্রবণতা আছে। এবং একই সাথে হুজুরদের মধ্যে অন্যরকম একটা জটিলতা বা আলিম শ্রেণীর মধ্যে একটা জটিলতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে তারা নিজেদেরকে একটা স্বতন্ত্র শ্রেণী হিসাবে কল্পনা করা শুরু করলো। যেমন হচ্ছে আমরা মার্কসিজমের মধ্যে যেমন দেখি হচ্ছে শ্রমিক শ্রেণী হচ্ছে যে রাষ্ট্রের মানে ক্ষমতাবান শ্রেণী, এবং কর্তা শ্রেণী তারা হচ্ছে রাষ্ট্রকে পরিবর্তন করবে। আপনি যদি হচ্ছে যে সাধারণ অনেক হুজুরের সাথে কথা বলেন, তাদের মধ্যে দেখবেন যে এই একটা ইমাজিনেশন আছে যে রাষ্ট্রটা আলেমদের মাধ্যমে চলবে এবং আলেমরা সব কিছু করবে, বাকিরা প্রজা হিসাবে থাকবে। কিন্তু প্রি মডার্ন যুগেও কিন্তু আলেমদের কখনোই এত নিয়ন্ত্রণ ছিল না। এবং যখন হচ্ছে যে আমরা পাকিস্তান রাষ্ট্রটা যখন গঠিত হয়, তখন থানভীর রহমাতুল্লাহ আলাইহির একটা গুরুত্বপূর্ণ বড় ভূমিকা ছিল, কারণ তিনি হাকিমিয়াত ছাড়াই পাকিস্তান রাষ্ট্রকে গঠনের পক্ষে ছিলেন। হাকিমিয়াত প্রশ্নটাকে পরে ডিল করবেন, এইভাবে উনি মুসলিম লীগের সাথে তার একটা বোঝাপড়া হয়েছিল। এবং এই সময় আপনার শাহবাজ হুসাইন রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেন যে সামনের রাষ্ট্রটা হবে মোল্লা এবং মিস্টারদেরকে নিয়ে। সুতরাং এইখানেও হচ্ছে যে হুজুরা যদি নিজেদেরকে আলাদা স্বতন্ত্র শ্রেণী হিসাবে মনে করে, অথবা ইসলামপন্থী একটা দল নিজেদেরকে যদি হচ্ছে যে সহি ইসলাম মনে করে বা সহি দল মনে করে, এটা আসলে বেশ কিছু জটিলতা সৃষ্টি করেন। কারণ বাকিরাও তো মুসলমান, এবং বাকিদেরকে আপনি কীভাবে মুসলমান হিসেবে আপনার রাষ্ট্রের স্থান দিবেন, এটা তো একটা বড় রকমের জটিলতা। এখন আমরা যদি হচ্ছে তার মানে আমরা একদিকে মাওলানা মওদুদীর প্রস্তাবিত হাকিমিয়াত তত্ত্বটাকে দেখতে পাই, যেটা হচ্ছে বিভিন্নভাবে নানানজন নানানভাবে ইমাজিন করেছেন, নানানজন নানানভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আরেকদিকে আসলে থানভীর রহমাতুল্লাহ আলাইহির একেবারে ন্যূনতম মানদণ্ড দেখতে পাই, যেটার মধ্য দিয়ে হচ্ছে আপনি সব কিছুকেই, যদি মুসলমানরা কোনো একটা রাষ্ট্র করে, এই রাষ্ট্রকে আপনি ইসলামী রাষ্ট্র বলে চালাই দিতে পারবেন। এখন সফলতা ব্যর্থতার কথা যদি বলি, তাহলে সবচেয়ে বড় সফলতা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ধর্মকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে রাখার ক্ষেত্রে আলেমদের এবং ইসলামপন্থীদের ভূমিকা অনেক বড়। আচ্ছা, তারা যেভাবে ট্র্যাডিশনকে হেফাজত করেছেন, চর্চা করেছেন এবং রিইমাজিন করেছেন, সেটা আসলে মানে তাদের ভূমিকাটা আসলে অকল্পনীয়। কীভাবে অকল্পনীয় একটা ছোটো দৃষ্টান্ত দিই। এবং এই ক্ষেত্রে একটা মনে রাখার বিষয় হচ্ছে যে এই সফলতা শুধুমাত্র কওমি মাদ্রাসা অথবা দেওবন্দীদের না, এই সফলতার পিছনে জামাত, সালাফি, বেরলভীদেরও একটা বড় ভূমিকা আছে। কারণ তাদের ভিতরে আপনারা যত মারামারি দেখেন, এগুলো অনেকাংশে স্বার্থের দ্বন্দ্ব। বাস্তবতা হচ্ছে যে তাদের ট্রেডিশন অলমোস্ট সেম, অল্প কিছু পার্থক্য আছে, নাইলে অলমোস্ট সেম। আচ্ছা, এখন এই যে ভূমিকাটা ধর্মকে পাবলিক লাইফে এবং ধর্মকে মানুষের জীবনে প্রাসঙ্গিক করে রাখাটা, এটার যে সফলতাটা, এটা আপনি বুঝবেন যাদের লাইফে ধর্ম নাই, যে রাষ্ট্রে ধর্মটা নাই হয়ে গেছে, তার সাথে যদি তুলনা করেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। ব্রিটিশরা তো হচ্ছে যে ভারতবর্ষ দখল করলো, আর ইউএসএ অর্থাৎ আমেরিকা হচ্ছে যে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দখল করলো হচ্ছে জাপানে আজকে হচ্ছে সুন্দর নির্বাচন ব্যবস্থা আছে, অর্থনৈতিকভাবে তারা অনেক উন্নত। কিন্তু আমেরিকা এখানে হচ্ছে একটা রিলিজিয়াস ইঞ্জিনিয়ারিং করে, যার ফলশ্রুতিতে বর্তমানে হচ্ছে যে প্রায় 85% মানুষ নাস্তিক। সুতরাং আমরা যদি ধর্মটাকে ব্লেসিং মনে করি, আমরা যদি মনে করি হচ্ছে যে আমার জীবনটা একটা নির্দিষ্টভাবে চলতে হবে, আমি একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করি এবং আমার লাইফের একটা মিনিং আছে, অর্থাৎ ধর্মটা কিন্তু নিছকই একটা ইবাদতের বিষয় না, এটা একটা আমার লাইফের যে একটা দার্শনিক অনেক কোশ্চেন, যেটা ধর্ম ছাড়া সলভ করা যায় না। কারণ কথার কথা হচ্ছে যে মার্কসিজমের কথা বলেন, জাতীয়তাবাদের কথা বলেন, তারা বাংলাদেশে অনেক ক্ষেত্রে
মতাদর্শিকভাবে অনেক ক্ষেত্রে এখন ব্যর্থ, কারণ হচ্ছে যে তারা লাইফের যে বড় বড় কোশ্চেনগুলো এগুলো সলভ করতে পারে নাই। আপনি যদি হচ্ছে যে ফরহাদ মানসারের যে মোকাবেলা বইটা, এই বইটার শুরুতে উনি এই ব্যর্থতাগুলোর কথা বলছেন যে আসলে জাতীয়তাবাদ এবং হচ্ছে যে মার্কসিজম তারা ধর্ম কোশ্চেনটাকে সলভ না করতে পারার ফলে কি কি জটিলতা সৃষ্টি হয়েছে। এখন এই ক্ষেত্রে আমি দুইটা জিনিস বলি, যারা মনে করে হচ্ছে যে আধুনিক রাষ্ট্রে ইসলামটা কাইন্ড অফ ইম্পসিবল। দুইটা অংশ আছে। একটা খণ্ড যারা মনে করে হচ্ছে যে পরিপূর্ণ হাকিমিয়াতি লাগবে, পরিপূর্ণ হাকিমিয়াত যদি না থাকে তাহলে সেই রাষ্ট্রটা কোনোভাবে ইসলামী রাষ্ট্র না, এবং বিপ্লব লাগবে এবং হচ্ছে যে একরকম সশস্ত্র বিপ্লব লাগবে। এখানে একটু নোট দিয়ে দিই, সেটা হচ্ছে যে মাওলানা মওদুদী বিপ্লবের পক্ষে ছিলেন কিন্তু সশস্ত্র বিপ্লবের পক্ষে ছিলেন না। তো কিন্তু সশস্ত্র বিপ্লবের আইডিয়াটা আসছে হচ্ছে কুতুবের কাছ থেকে, এবং সেটার নানান রকমের ক্রিটিক আছে। আপনারা জানেন হচ্ছে আবুল হাসান নদী রহমতুল্লাহ আলীর যে বইটা এবং হচ্ছে ওয়াহিদুদ্দিন খানের একটা বই আছে, সেগুলোতে আমরা সেই ক্রিটিকটা দেখতে পাই যে আমরা পূর্ণাঙ্গ হাকিমিয়াত ছাড়া রাষ্ট্র কল্পনা করতে পারি কি পারি না। সেটা যদি আমরা মনে করি যে শুধুমাত্র পরিপূর্ণ হাকিমিয়াত থাকলেই একমাত্র মুসলিম রাষ্ট্র হবে, অন্যথায় মুসলিম রাষ্ট্র হবে না, তাহলে আসলে মারাত্মক জটিলতা সৃষ্টি হবে এবং মানে তাকফির হবে এবং হচ্ছে যে সহিংসতা ছড়ায় পড়বে। আরেকটা পক্ষ আছে যারা মনে করে হচ্ছে যে মডার্ন স্টেট এটা হচ্ছে ইনহেরেন্টলি প্রকৃতিগতভাবে সে হচ্ছে নির্যাতক, সে হচ্ছে যে মানুষের জীবনকে নানানভাবে নিয়ন্ত্রণ করে, এবং এটার উপরে যদি আপনি টুপি পরাই দেন তাহলে এটাকে কোনোভাবে ইসলামিক বানানো সম্ভব না। এবং এটার একটা বড় প্রবক্তা হচ্ছে যে আপনারা ওয়াইল হাল্লাকের নাম শুনছেন। ওয়াইল হাল্লাকের একটা বই আছে ইম্পসিবল স্টেট। তো এই বইয়ের মূল থিসিস হচ্ছে যে আধুনিক রাষ্ট্র হচ্ছে যে একটা অনৈতিক একটা রাষ্ট্র। সুতরাং অনৈতিক একটা রাষ্ট্রের মধ্যে আপনি যদি ইসলাম ঢোকাইতে চান তাহলে সেটা হবে হচ্ছে যে ধরেন কথা টুপি পরাই দিলেন, সব কিছু আগের মতো আছে, আপনি তার উপরে হচ্ছে পাঞ্জাবি এবং টুপি পরাই দিলেন। কিন্তু এই বক্তব্যের সাথে মানে দ্বিমত করা জরুরি, কারণ এই বক্তব্যটা হচ্ছে ইসলামপন্থীদেরকে এবং মুসলিম যে এজেন্সি আছে সেটাকে রাজনীতি থেকে বের করে দেওয়ার একটা প্রচেষ্টার দিকে নিয়ে যায়। দেখেন এই যে চিন্তাটা, অর্থাৎ রাষ্ট্র কাঠামোটার মধ্যে মুসলমানরা যদি ঢুকে অথবা ইসলামপন্থীরা যদি ঢুকে, তারা হচ্ছে যে আধুনিক মডার্ন স্টেটের মতেই হৃদয়হীন আচরণ করবে। এই যে চিন্তাটা, যে এই প্রস্তাবনাটা বা এই কল্পনাটা, এটা মূলত একটা মার্ক্সবাদী চিন্তার একটা অংশ। মার্ক্সবাদী চিন্তা মনে করা হয় যে কাঠামো মানুষের চিন্তাকে পরিবর্তন করে দেয়। তো এখন কাঠামো অবশ্যই মানুষের চিন্তাকে প্রভাবিত করে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা বিশ্বাস করি হচ্ছে মানুষের চিন্তা, মানুষের যে ঈমান, মানুষের যে আকীদা, সেটা আসলে যে কোনো কাঠামোকে চেঞ্জ করতে সক্ষম। যদি কোনো কাঠামো জুলুম সৃষ্টি করে, যেমন কথা একটা পিস্তল যদি গুলি করে যদি কাউকে হত্যা করে, তাহলে শুধু এটা বলা যাবে না যে পিস্তল হত্যা করছে, মানুষের কোনো দায় নেই, এটা বলা যাবে না। যদি পিস্তলটাই কোনো ভালো মানুষের হাতে যায়, এটা একটা ভালো রেজাল্ট আসতে পারে। এখন যেমন ইসলামী ব্যাংকিং নিয়েও এই জাতীয় বিতর্ক আছে যে আপনি ইসলামী ব্যাংকিং বলতে যেটা বোঝায় সেটা কোড আনকোড ইসলামী ব্যাংকিং, সেটাতেও কি আসলে আমরা একরকম সুদী ব্যাংকিংয়ের কি লেজিটিমেসি দেওয়া হচ্ছে কিনা, এটা একটা বড় বিতর্ক আছে। কিন্তু আমার যে পার্সপেক্টিভ, সে পার্সপেক্টিভ হলো যে মানুষের চিন্তা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি মার্ক্সবাদী চিন্তা অনুযায়ী মনে করেন যে রাষ্ট্র কাঠামোটা খারাপ, সুতরাং এখানে ভালো কিছু দিলে সব কিছু খারাপ হবে, এটা আমার কাছে মনে হয় একরকম রিলিজিয়াস যে এজেন্সি আছে এবং মানুষের যে একটা প্রত্যাশা আছে, স্বপ্ন আছে এবং পার্টিসিপেশনের যে অধিকার আছে, সেটাকে খর্ব করে। কিন্তু ব্যর্থতার জায়গা যদি বলি, তাহলে মুসলিম হিস্ট্রির যে প্রবলেম, সেই প্রবলেমটা আমরা এখনও পর্যন্ত সলভ করতে পারি নাই। সেই প্রবলেমটা হচ্ছে যে আপনার কনস্টিটিউশনাল ক্রাইসিসের যে প্রবলেম, যে শাসক আমরা কিভাবে নির্বাচন করব, শাসককে কিভাবে আমরা তার জায়গা থেকে হটাবো, এবং কিভাবে হচ্ছে বিভিন্ন পন্থী মানুষকে আমরা একটা রাষ্ট্রের মধ্যে অ্যাকোমোডেট করব, সেটা আসলে একটা জটিল জায়গা হিসেবেই রয়ে গেছে এখন। কিন্তু কথা হচ্ছে যে গত পাকিস্তান রাষ্ট্রের কথা যদি চিন্তা করি, পাকিস্তান এবং বাংলাদেশ রাষ্ট্রে এই ব্যর্থতা যদি ইসলামপন্থীদের হয়, তাহলে একই সাথে গণতন্ত্রের এটা আসলে ব্যর্থতা, কারণ পাকিস্তান রাষ্ট্রের মধ্যে শুরু থেকে আসলে গণতন্ত্রটা ছিল। এখন ফাংশন যদি না করে, তাহলে এটার ব্লেম যেমন গণতন্ত্রকেও দেওয়া যাবে, একইভাবে হচ্ছে ইসলামপন্থী অথবা ইসলামী নানান তত্ত্বকেও আসলে দেওয়া যাবে। এখন একটা গল্প দিয়ে শেষ করি। মানে জাপানের গল্পটা বললাম যে রিলিজিয়ানটা আসলে একটা জাতির জীবনে, মানে একটা রাষ্ট্র কিন্তু শুধুমাত্র আপনি দেশ দখল করলে আপনি রাষ্ট্র দখল করতে পারবেন না। আমেরিকা ধরেন কথা 3 রাষ্ট্রের কথা যদি বলি, আফগানিস্তান, ভিয়েতনাম এবং হচ্ছে জাপান, তারা এই 3টা রাষ্ট্রের মধ্যে তাদের ব্যাপক পরিমাণের হস্তক্ষেপ ছিল। কিন্তু ভিয়েতনাম এবং আপনার হচ্ছে আফগানিস্তান তারা দখল করে রাখতে পারেনি। তাদের সামরিক আধিপত্য সত্ত্বেও তারা এই 2টা রাষ্ট্রকে দখল করে রাখতে পারেনি। তারা জাপান থেকে সৈন্য সামন্ত সরাই নিছে, কিন্তু দিন শেষে জাপানটাকে তারা নিজেদের মতো করে গড়ে নিছে। এটার কারণ কি? কারণ ভিয়েতনামের একটা কমিউনিস্ট আদর্শ ছিল,
এবং আফগানিস্তানের একরকম হচ্ছে একটা ইসলামী আদর্শ ছিল। সুতরাং মানুষের যে চিন্তা ইসলাম, সেটা আসলে রাজনীতির ক্ষেত্রে বা আপনি হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে অথবা ইনসাফ কল্পনার ক্ষেত্রে সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বব্যাপী, এবং বাংলাদেশ এবং পাকিস্তানও বড় রকমের ভূমিকা পালন করেছে। কিন্তু এখন আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে আমাদের রিইমাজিন করতে হবে। আমরা যদি হাকিমিয়াত মাওলানা মূল হাকিমিয়াত তত্ত্ব থেকে যদি আমরা পাকিস্তান সংবিধানে যাই, এটা কিন্তু হুবহু সেই হাকিমিয়াত তত্ত্ব না। আবার আমরা যদি হচ্ছে যে জিয়ার কাছে ফিরে আসি, তাহলে সেই সময় কিন্তু হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের সেম হাকিমিয়াত তত্ত্বকে কপি করা হয় না, একটু ভিন্নভাবে কপি করা হয়েছে। সো আমাদের অবশ্যই ক্রিয়েটিভ হইতে হবে, এবং আমি আশাবাদী, কারণ হচ্ছে যে জাপানের দিকে যদি তাকাই, আমাদের রাষ্ট্রের মানুষের বিশ্বাস, মানুষের হচ্ছে যে লড়াই, সেখানে এখনও ধর্ম রিলেভেন্ট, এবং এই ক্ষেত্রে আমি মনে করি ইসলামপন্থী এবং আলেম সমাজ সবপন্থী সবার একটা বড় রকমের ভূমিকা আছে। ধন্যবাদ।